ফেরারি ইটালিয়ান লাক্সারিয়াস স্পোর্টস কার ব্র্যান্ড হিসেবে বিশ্বের অন্যতম পরিচিত একটি নাম। রেসিং কার হিসেবে ৮০ বছরেরও বেশি সমৃদ্ধ ইতিহাস নিয়ে ফেরারি নামটি প্রিমিয়াম ও পারফরম্যান্সের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500-এর ২০২০ সালের একটি রিপোর্ট অনুযায়ী ফেরারি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। লা মাস থেকে শুরু করে ফেরারির গাড়িগুলো বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে ফর্মুলা 1-এর ট্র্যাক। ১৯৮০ দশকে এনবিসি নেটওয়ার্কের অন্যতম জনপ্রিয় মিয়ামি ভাইস টিভি সিরিজটিতে ফেরারি স্পোর্টস কার ফিচার করা হলে মিয়ামি সহ আমেরিকার বিভিন্ন শহরে ফেরারির চাহিদা বাড়তে থাকে। লিমিটেড এডিশন এবং প্রতিটি গাড়ি হাতে অ্যাসেম্বলি ও কাস্টমাইজ হওয়ায় ফেরারি ব্র্যান্ডটি বিশ্বব্যাপী লাক্সারিয়াস ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি ১৮৯৮ সালে ইটালির মডেনা শহরে জন্মগ্রহণ করেন। ১৯০৮ সালে ১০ বছর বয়সে ফেরারি জীবনের প্রথমবারের মতো কার রেসিং দেখতে গিয়ে এই স্পোর্টসটির প্রতি প্রেমে পড়ে যান। খুবই ছোট বয়সে এনজো ফেরারি প্রথম বিশ্বযুদ্ধে ইটালিয়ান আর্মিতে ড্রাফটেড হন। যুদ্ধের পর তিনি ইটালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াটে চাকরির জন্য গেলেও রিজেক্টেড হন। ১৯২০ সালের দিকে তিনি রেস কার ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন এবং ১৯২৪ সাল নাগাদ তিনি আলফা রোমিওর রেস কার ড্রাইভার হয়ে যান। আলফা রোমিওর ড্রাইভার হিসেবে এনজো ফেরারি সেকেন্ড সার্কিটো ডি মডেনা সহ আরও বেশ কয়েকটি রেসিং অ্যাওয়ার্ড জেতেন। তারই ধারাবাহিকতায় ১৯২৯ সালে এনজো ইটালির মডেনাতে স্কুডেরিয়া ফেরারি প্রতিষ্ঠা করেন। স্কুডেরিয়া ফেরারির জেন্টলম্যান রেসারদের জন্য রেসিং কার তৈরি করত ও বিভিন্ন রেসে অংশগ্রহণ করত। ১৯৩১ সালে ড্রাইভার হিসেবে ফেরারির শেষ রেস সার্কিটো ট্রে প্রভিন্সে দ্বিতীয় হন। এদিকে ১৯৩৩ সালে স্কুডেরিয়া ফেরারির খ্যাতি বাড়তে থাকলে আলফা রোমিও স্কুডেরিয়া ফেরারিকে তাদের টেকনিক্যাল রেসিং টিম বানিয়ে ফেলে। রেস টিম পরিচালনার পাশাপাশি এনজো ফেরারি তখন আলফা রোমিওর রেসার গাড়িগুলো তৈরি করতেন। সে সময় আলফা রোমিওর গাড়িগুলো কার রেসিং জগতের বেস্ট আর মোস্ট ফেমাস ড্রাইভাররা চালাতেন। স্কুডেরিয়া ফেরারির সাফল্যের ধারাবাহিকতায় ১৯৩৭ সালে এনজো ফেরারি আলফা রোমিওর ফ্যাক্টরি রেসিং অপারেশন আলফা কোর্সের হেড হয়ে যান এবং স্কুডেরিয়া ফেরারি ডিসলভ করে ফেলেন। যদিও ফেরারি তার এই নতুন পজিশনে সেভাবে সুখী হতে পারছিলেন না, যার প্রেক্ষিতে ১৯৩৯ সালে তিনি আলফা কোর্সের দায়িত্ব ছেড়ে দিয়ে তার জন্মস্থান মডেনায় অটো আভিও কস্ট্রোজিওনি নামে নিজের গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করেন। অবশ্য আলফা রোমিও ছাড়ার আগে ফেরারিকে নন কম্পিট এগ্রিমেন্ট সাইন করতে হয়, যেখানে শর্ত ছিল কমপক্ষে ৪ বছরের জন্য ফেরারি নামটি কোনো গাড়ি অথবা রেসের সাথে সম্পৃক্ত করা যাবে না। শুরুর দিকে অটো আভিও কস্ট্রোজিওনি বিভিন্ন মেশিন টুলস আর এয়ারক্রাফট টুলস প্রস্তুত করত, কিন্তু ১৯৪০ সালের দিকে ফেরারি ফিয়াট 508C প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে অটো আভিও কস্ট্রোজিওনি 815 রেসিং কার তৈরি করে। প্রথম বছর মাত্র ২টি গাড়ি প্রস্তুত করে অটো আভিও কস্ট্রোজিওনি। মডেলটি মিল মিগলিয়াতে ডেবু করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তেমন সাড়া ফেলতে পারেনি। ১৯৪৩ সালে ফেরারি তার ফ্যাক্টরি ম্যারানেলোতে শিফট করেন এবং এখনও ফেরারির সবচেয়ে বড় ফ্যাক্টরিটি সেখানেই রয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও শোচনীয় হতে থাকলে ফেরারি তখন গ্রাইন্ডিং মেশিন তৈরির দিকে ফোকাস ছিলেন। এর মধ্যে ১৯৪৪-৪৫ সালে মিত্রশক্তির বম্বিংয়ের কারণে ফ্যাক্টরির বেশ ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধের পর খুব দ্রুতই ফ্যাক্টরি আবার চালু হয়ে যায়। ১৯৪৫ সালের শেষের দিকে ফেরারি জিওচিনো কলম্বোকে নতুন V12 ইঞ্জিন ডিজাইনের জন্য অনুমোদন দেন। এদিকে ১৯৪৬ সালের ডিসেম্বরে ফেরারি প্রেস রিলিজের মাধ্যমে তার নতুন গাড়ির ডিজাইন ও স্পেসিফিকেশন জনসম্মুখে প্রকাশ করেন, যার ধারাবাহিকতায় ১৯৪৭ সালে এনজো ফেরারি V12 ইঞ্জিন চালিত 125 স্পোর্টস গাড়িটি লঞ্চ করেন। আলফা রোমিওর সাথে নন কমপ্লিট ক্লজের ৪ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ায় নিজের তৈরি গাড়িতে ফেরারি নামটি ব্যবহার করতে আর কোনো বাধা রইল না এনজো ফেরারির। তাই ফেরারি প্রথম গাড়িটির নাম দেন ফেরারি 125 স্পোর্টস, যা পরবর্তীতে ১৯৪৮ সালে মিল মিগলিয়া এবং ১৯৪৯ সালে প্রথমবারের মতো ২৪ ঘন্টা লা মাস জিতে নিতে সক্ষম হয়। এদিকে ১৯৪০ দশকের শেষের দিকে লুইগি সিনেটি নামে এক ইটালিয়ান আমেরিকান রেসিং ড্রাইভার ফেরারির কাছে কনজিউমারদের জন্য রেসিং কার বানানোর প্রস্তাব নিয়ে আসেন। শুরুর দিকে এনজো ফেরারি এ বিষয়ে বেশ দ্বিধাগ্রস্ত ছিলেন, কেননা তখন পর্যন্ত তার মেইন ফোকাস ছিল রেস ট্র্যাকের জন্য গাড়ি নির্মাণ ও রেস জেতা। সে সময় তিনি মূলত প্রাইভেট টিমগুলোর জন্য রেসিং কার নির্মাণ ও বিক্রি করতেন। কিন্তু রেস ড্রাইভার হিসেবে সিনেটি ফেরারি গাড়ি চালিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন রেসে অংশগ্রহণ করে বেশ ভালো করছিলেন, যা বিশ্বব্যাপী ফেরারি পপুলারিটি ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে ১৯৫০ দশকের শুরুর দিকে ফেরারি সিনেটিকে তার পছন্দমতো স্পোর্টস কার সরবরাহ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমেরিকাতে ফেরারির সর্বপ্রথম ডিলারশিপ চালু হয় ম্যানহাটনে। পরবর্তীতে ফেরারির জন্য ইউএস মার্কেট অন্যতম বড় একটি ব্যবসায়িক ক্ষেত্র হয়ে দাঁড়ায়। ১৯৫১ সালে ফেরারি ক্যারোজেরিয়া স্ক্যালিয়াটিকে ফেরারির গাড়ির চ্যাসিস তৈরি করতে ও অ্যাসেম্বল করার অনুমোদন দিলে গাড়ির প্রোডাকশনও বেশ সাফল্য পেতে থাকে। সে বছর ফেরারি মোট ৩৩টি গাড়ি সেল করে, পাশাপাশি বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করতে থাকে, যার ধারাবাহিকতায় ১৯৫১ সালে ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড প্রিক্স জিতে নেয় এবং ১৯৫২ ও ৫৩ সালে টানা ২বার ওয়ার্ল্ড টাইটেল জিতে নিতে সক্ষম হয়। ১৯৫৭ সালে এনজো ফেরারি কোম্পানির নাম পরিবর্তন করে অটো কস্ট্রোজিওনি ফেরারি রাখেন। সবকিছু মিলিয়ে ৫০-এর দশক ইটালিয়ান স্পোর্টস কার নির্মাতা ফেরারির জন্য বেশ সাফল্য এনে দিয়েছিল যে ১৯৬০ সালে ফেরারির বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০৬টি গাড়িতে। কোম্পানির এরকম উত্তরোত্তর সাফল্যে এনজো ফেরারি তার কোম্পানিকে রিস্ট্রাকচার করেন এবং ১৯৬০ সালে একটি লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন করেন।
কিন্তু 1961 সালের দিকে ইন্টারনাল কিছু বিষয়ে দ্বন্দ্বে সেলস ম্যানেজার জিরোলামো গার্ডিনি, ম্যানেজার রোমোলো টাভিনি সহ আরও বেশ কয়েকজনকে ফেরারি কোম্পানি থেকে বহিষ্কার করেন। বহিষ্কৃতরা এটিএস নামে নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করে ফেরারির সাথে ডিরেক্টলি কম্পিট করার জন্য। এই সময় তারা ফেরারির বেশ কয়েকটি রেসিং কাস্টমারকে নিয়ে নেয়। এদিকে কোম্পানিটির ইন্টারনাল স্ট্রাগলের কথা জানতে পেরে আমেরিকান গাড়ি ম্যানুফ্যাকচারার ফোর্ড ফেরারিকে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। এনজো ফেরারি ফোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যাতে ফোর্ডের সিইও ও প্রেসিডেন্ট হেনরি ফোর্ড II ইনসাল্টেড ফিল করেন। সেখান থেকেই শুরু হয় ফেরারি আর ফোর্ডের ঐতিহাসিক রাইভালরির জের ধরে ফোর্ড GT40 প্রজেক্ট হাতে নেয় এবং 1966 সালে লামাসে GT40 মার্ক II প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পজিশনে রেস শেষ করে। 1966 থেকে 1969 সাল পর্যন্ত টানা 4 বছর ফোর্ড লামাস ডোমিনেট করে। রেসিং কম্পিটিশনগুলোতে এভাবে ধরাশায়ী হতে থাকলে 1968 সালে ফর্মুলা 1-এ ফেরারি শেলের সাথে স্পন্সরশিপ ডিল সাইন করে। এদিকে গ্রোয়িং কম্পিটিশনের মাঝে কোম্পানিকে টিকে রাখতে হলে বিশাল ফান্ডের প্রয়োজন বুঝতে পেরে এনজো ফেরারি 1969 সালে ফিয়াটের কাছে ফেরারির 50% মালিকানা বিক্রি করে দেন। ফলশ্রুতিতে ফেরারি ফ্যাক্টরি এক্সটেনশনের জন্য বেশ বড় ধরনের ইনভেস্টমেন্ট ফান্ড পেয়ে যান। ফেরারির শেয়ার কিনে নেওয়ার পর ফিয়াট ফেরারির রোড কার ডেভেলপমেন্ট আর প্রোডাকশনের দিকে জোর দেয় এবং নিজেদের ইনফ্লুয়েন্স বাড়াতে থাকে। তবে রেসিং ডিভিশনে তারা তেমন কোনো পরিবর্তন আনেনি। এদিকে 1969 সালে নতুন কম্পিটিটর হিসেবে জার্মান পোর্শে ওয়ার্ল্ড স্পোর্টস কার চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, যেখানে ফেরারি চতুর্থ অবস্থান অর্জন করে নেয়। 1970 দশকের প্রথম দিকে পোর্শে আর আলফা রোমিওর সাথে ফেরারিকে বেশ ইন্টেন্স কম্পিটিশন করতে হয়েছিল। বেশ কয়েক বছরের টানা হারের পর 1973 সালে ফেরারি লামাস থেকে নিজেদের ফোকাস সরিয়ে নিয়ে ফর্মুলা 1 রেসিংয়ের দিকে মনোনিবেশ করে। সে বছরই প্রথমবারের মতো রিয়ার মাউন্টেড V8 ইঞ্জিনের গাড়ির প্রোডাকশন শুরু হয়, যা কমার্শিয়ালি বেশ সাফল্য পেতে থাকে। পরবর্তী বছরগুলোতে 308 GTV, 308 GT4 আর GTS মডেলগুলোর পপুলারিটি বাড়তে থাকে, পাশাপাশি বাড়তে থাকে ফেরারি সেলসও। 1970 দশকের শেষের দিকে ফেরারি স্কুডেরিয়া রেসিং টিমও ফর্মুলা 1 কম্পিটিশনে বেশ ভালো করতে থাকে এবং বেশ কয়েকবারই বেস্ট ড্রাইভার ও কনস্ট্রাক্টর অ্যাওয়ার্ড জিতে নেয়। যার ফলশ্রুতিতে 1980 সালে ফেরারি 2480টি গাড়ি সেল করতে সক্ষম হয়েছিল। কিন্তু 1980 সালের শুরুর দিকে টিমটি বেশ কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে থাকে। এসব কিছুর মধ্যেই 1988 সালে এনজো ফেরারি মারা যান। এনজো ফেরারি মারা যাওয়ার পর ফাউন্ডারের শেয়ার কিনে নিয়ে ফিয়াট ফেরারিতে নিজেদের শেয়ার 90% নিয়ে আসে। বাকি 10% এনজো ফেরারির ছেলে পিয়েরো ফেরারির কাছে রয়ে যায়। 80 দশকে ফর্মুলা 1 কম্পিটিশনে তেমন ভালো করতে না পারলেও বেশ কিছু ইতিহাস তৈরি করা গাড়ি প্রডিউস করে ফেরারি, যার মধ্যে 1984 সালে 288 GTO, তার টেস্টারোসা আর 1927 সালে এনজো ফেরারির শেষ গাড়ি F40 ছিল অন্যতম। এনজো ফেরারির মৃত্যুর পর 1993 সালে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে জিন টডকে হায়ার করা হয় আর 1996 সালে ড্রাইভার মাইকেল শুমাখারকে হায়ার করা হয়। পরবর্তী দশকে মাইকেল শুমাখার রেসিং স্পোর্টসের অন্যতম সেরা ড্রাইভার হয়ে ওঠেন ফেরারির হয়ে একে একে রেসে জেতার মাধ্যমে। 2000 সাল থেকে 2008 সাল পর্যন্ত ফেরারি মোট 13টি টাইটেল জিতে নেয়। রেসিং কম্পিটিশনের সাফল্যের পাশাপাশি কমার্শিয়ালিও বেশ সাফল্য পেতে থাকে ফেরারি। বেশ কিছু সাকসেসফুল গাড়ির মডেল রিলিজের পাশাপাশি 2002 সালে ইটালির মারানোলোতে প্রথম ফেরারি স্টোর খোলা হয়। পরবর্তীতে মিয়ামি, নিউ ইয়র্ক, দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশে ফেরারি সিঙ্গেল ব্র্যান্ড আউটলেট খোলা হয়। 2002 সালের জুন মাসে ফিয়াট ইটালিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি মেডিয়াবাঙ্কার নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে 775.2 মিলিয়ন ইউরোর বিনিময়ে ফেরারির 34% শেয়ার বিক্রি করে দেয়। 2005 সালের জুলাই মাসে মেডিয়াবাঙ্কা 5% শেয়ার 114 মিলিয়ন ইউরোর বিনিময়ে আবুধাবির সরকারি ইনভেস্টমেন্ট কোম্পানি মুবাডালা ডেভেলপমেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দেয়। যদিও 2006 সালের অক্টোবরে ফিয়াট কনসোর্টিয়ামের অধীনে থাকা 29% স্টেক $892 মিলিয়ন বিনিময়ে আবার কিনে নেয়। অন্যদিকে আবুধাবির মুবাডালা ডেভেলপমেন্ট কোম্পানির অধীনে থাকা 5% স্টেক 122 মিলিয়ন ইউরোর বিনিময়ে 2010 সালে পুনরায় কিনে নিতে সক্ষম হয় ফিয়াট। এতে করে ইটালিয়ান লাক্সারি কার ম্যানুফ্যাকচারার ফেরারিতে ফিয়াটের মালিকানা আবারও 90% এসে দাঁড়ায়। স্পোর্টস কারের পাশাপাশি ফেরারি নিজেদের মার্চেন্ডাইজও বিক্রি করে আসছে এবং ফেরারি ব্র্যান্ডটি লাইসেন্সিংয়ের মাধ্যমে আয় করে। ফেরারি ব্র্যান্ডের মার্চেন্ডাইজিংয়ের মধ্যে রয়েছে ঘড়ি, অ্যাপারেলস, কালেক্টিবল কার মডেলস, আইওয়্যার সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির প্রোডাক্ট। বিশ্বখ্যাত আইওয়্যার ম্যানুফ্যাকচারার রেবনের ফেরারি ব্র্যান্ডেড আইওয়্যার রয়েছে। পাশাপাশি পুমাও ফেরারি ব্র্যান্ডের জুতা তৈরি করছে। এছাড়াও 2010 সালে আবুধাবিতে ফেরারি ওয়ার্ল্ড থিম পার্ক নামে রেসিং থিমের একটি থিম পার্ক চালু করে। থিম পার্কটিতে 2010 সাল থেকে বিশ্বের সবচেয়ে দ্রুততম রোলার কোস্টার ফর্মুলা রোসা অপারেট করছে। এছাড়া স্পেনের পোর্ট অ্যাভেঞ্চুরা ওয়ার্ল্ডে ফেরারি ল্যান্ড নামে আরেকটি থিম পার্ক অপারেট করছে ইটালিয়ান লাক্সারি ব্র্যান্ডটি। I think very important in the classic cars, but I mean all old Ferraris are wonderful, but if you can find one that has some special part of history, either race history or ownership history, I think those are to me are more interesting. But what I like the best is a car that I can drive and really enjoy, whether it's a racetrack or on the street. 2014 সালে ইটালিয়ান কার ম্যানুফ্যাকচারার ফিয়াট ও আমেরিকান কার ম্যানুফ্যাকচারার ক্রাইসলারের মধ্যে মার্জারের মাধ্যমে ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলসের সৃষ্টি হয় এবং আলফা রোমিও, মাজেরাটির মতো ফেরারিও ফিয়াট ক্রাইসলারের একটি ব্র্যান্ড ছিল।
যদিও 2014 সালের অক্টোবর মাসে এফসিএ ফেরারি ব্র্যান্ডটিকে আলাদা করে নতুন আরেকটি কোম্পানি করার ঘোষণা দেয় এবং ফেরারি ব্র্যান্ডের 10% শেয়ার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে লিস্টিং করার কথা জানায়। যার প্রেক্ষিতে 2015 সালে প্রতিষ্ঠান দুটির সেপারেশনের কার্যক্রম শুরু হয় এবং সে বছরের অক্টোবর মাসে আইপিও লঞ্চের মাধ্যমে $893 মিলিয়ন রেইজ করে। 2016 সালে ফেরারি এনভি আর ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস এনভি এর মধ্যকার ডিমার্জার সম্পন্ন হয়। 2019 সালে ফেরারি প্রথমবারের মতো 10,131টি গাড়ি বিক্রি করে। সে বছর ফেরারি 3,766 মিলিয়ন ইউরো রেভিনিউ অর্জন করে নিতে সক্ষম হয়। এছাড়া মার্কেট ভ্যালুয়েশনের দিক দিয়ে ফেরারির মার্কেট ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে $36 বিলিয়ন। ফোর্বসের আগস্ট 12, 2020 সালের একটি রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে নতুন নতুন মডেলের পাশাপাশি এসইউভি আর ইলেকট্রিক গাড়ির মাধ্যমে নতুন মার্কেট সেগমেন্টে ফেরারি নিজেদের লাক্সারি পাওয়ার ও পারফরমেন্স নিয়ে আসার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এতে করে ফেরারি লাক্সারিয়াস প্রোডাক্টের বিজনেস মডেল ভবিষ্যতে আরও সাস্টেনেবল হবে বলে ধারণা করছেন বিজনেস অ্যানালিস্টরা। এখন দেখার বিষয় ফেরারি কি পারবে নিজেদের ব্র্যান্ড ইমেজের লাক্সারি ও পারফরমেন্সের বিষয়টি অক্ষুণ্ণ রেখে ইলেকট্রিক ভেহিকল বাজেট এনে টেসলার জয়জয়কারের যুগে টিকে থাকতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।